চিঠি দেন, ওনার জন্ম নিবন্ধন আনতে যাই। যাওয়ার পরে আমি ওখানে বাচ্চার তথ্য পাই। পাওয়ার পরে আমি ওই গ্রাম পুলিশ দিয়ে আমি ওখানে সালিশ মীমাংসার জন্য বসি এবং বাচ্চাও অ্যাটেন্ড করা হয়। মীমাংসায় বাচ্চা আমাকে দিয়েও দেয়। তারা বিষয়টা জানে, অবগত করে এবং যারা বাচ্চা নিয়েছে তাদেরকে থেকেও এগুলো প্রশ্ন করে জানে। তারা তখন ওখানে স্বীকারোক্তি দেয় বাচ্চাটা আইভি ক্লিনিক থেকে নিছে এবং আমাকে বাচ্চা দিতেও চায়। দেওয়ার পরে কিন্তু বাচ্চাটা আমার গ্রামবাসী আমাকেও দিয়ে বাচ্চাটা দেওয়ার পরে ওনার সাথে আমাকে তৃতীয় পক্ষর কার যোগাযোগ হয়েছে, ক্লিনিক পক্ষরা সরাব যোগাযোগ হওয়ার কারণে আমাকে বাচ্চা ওখানে মীমাংসার মাধ্যমে বাচ্চা দেয় না। না দেওয়ার পরে পরের দিন আবারও গ্রামে যায় বাচ্চা দেওয়ার জন্যে, কিন্তু আবারও তৃতীয় পক্ষর কারণে আমাকে বাচ্চা দেয় না। না দেওয়ার পরে আমাকে আজকে দেয়, কালকে দেয়, এরকম করতে করতে ঘুরতে করতে যখন আমার বাচ্চার বয়স 3 বছর, তখন আমি অসহায়। আমরা বাইরে আমরা ইতালি সিটিজেন, আমরা চলে যাব। তখন আমি বাচ্চাটা দেখার জন্য যাই। দেখার জন্য গেলে ওখানে অনেক মানহানি হওয়ার পরে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ দিই। দেওয়ার পরে ওখানে চেয়ারম্যানের কাছে যারা বাচ্চা নিছে ওনারা বলে আমরা বাচ্চা স্বীকার করে আমার এবং বাচ্চা আমাকে দিতেও চায়, কিন্তু গ্রামের তৃতীয় পক্ষর গোয়েন্দারের কারণে ওদের পক্ষে 3টে দালাল আছে। সেই 3টে দালাল হলো 2 জন অবসরপ্রাপ্ত পুলিশ, একজন হলো ব্যবসায়ী। এই 3 জন আমার কাছ থেকে 7 লাখ টাকার দাবি করে। যখন 7 লাখ টাকার দাবি করে তখন আমি তাদেরকে বলি যে বাচ্চা যারা পালিছে প্রয়োজনে আমি তাদেরকে টাকা দিব, কিন্তু আপনাদেরকে না, কারণ বেঁচে আছে। আমি এই মীমাংসার মাধ্যমে এই যাবৎ আমার তখন ওনারা আর বাচ্চা আমার না দিয়ে আমাদের ওখানে একটা এফিডেভিট দায়ের করে। সেটা হলো ওই আপনার আদমদিঘির চেয়ারম্যান ওখান থেকে প্রত্যয়ন দেয়। দেওয়ার পরে সেটা নিয়ে চেয়ারম্যান প্রথম অবস্থায় মীমাংসারই চেষ্টা করে, কিন্তু তারপরে আবার ওখানে যখন ওরা দিতে চায় পরের দিন দেয় না। তখন চেয়ারম্যান নিজে মামলার সাক্ষী হয়ে নারী শিশু কোর্টে মামলা করার পরে বিচারক রহিম সাহেব বাচ্চা দেবে ওখানে আশিকুর রহমান সুজন পিপি উনি বাচ্চা দিতে দেয় না। না দিয়ে আমার মুখের ওপরে বলে যে এত বড় মামলা একদিনে শেষ করে দিব, 2-4-5 বছর চলুক। তারপরে আমি নিরুপায় আমি কাশ্মীরে হয়েছি। হওয়ার পরে বগুড়াতে আমাকে একদিন রাখার পরে আমাকে কাশিমপুর চালান দেওয়া হয়। কাশিমপুর চালান দিয়ে ওখানে 10 দিন রাখার পরে আমার ডিএনএ সম্পূর্ণ করার পর আবারও কাশিমপুর কারাগারে ঢোকানোর পরে ওখানে আবারও 3 দিন থাকার পর আমার বগুড়া কাস্টডিতে পাঠানোর পরে ওখানে একদিন থাকার পরে আমি জামিনে মুক্ত হই। হওয়ার পরে আমার 3 মাস পরে ডিএনএ রিপোর্ট আসে, 19 সালের রিপোর্ট আসে 19 তারিখে। সে আসার পরে এখানে কোর্ট আমার নিজাম ফোন দেয়, জাপানিজ দেয় এবং বিচারকের যে ড্রাইভার আছে গাড়ি চালক সে ফোন দেয় টাকা নিয়ে আসেন মিষ্টি খাওয়ার, কেন যে ডিএনএ রিপোর্ট পজিটিভ। কিন্তু সে বহু টাকা আসতে পারিনি, 2 দিন আসতে দেরি হয়েছে, 2 দিন পরে আসি। আসার পরে এর মধ্যে ডিএনএ রিপোর্ট সাইজ করে ফেলাছে যে আমার 68.579% আসছে ডিএনএ রিপোর্ট, কিন্তু সেখানে তাড়াতাড়ি রিজাল্টের জায়গায় 0-0 বানাচ্ছে। বানানোর পরে আমাকে বলে আপনার রিপোর্ট নেগেটিভ। তখন আমি বলি না, আমার রিপোর্ট নেগেটিভ হতে পারে না, অবশ্যই রিপোর্ট জালিয়াতি করা হয়েছে। তখন আমার উকিল এই ডিএনএ সম্বন্ধে অভিজ্ঞতা না থাকায় আমি আবারও নারাজি দেই। দেওয়ার পর আবারও 20,000 টাকা জমা দেয়। দেওয়ার পরে আমাকে কোর্ট আবার সে ডিএনএ টাকা জমা নেওয়ার পরে ডিএনএ আর করায় না, শুধু খালি তারিখ দেয়। 3 বছর ঘোরার পরে আমাকে আবারও শাহরিয়া কবির আমাকে কাশ্মীরি করে জেল হাজতে পাঠানোর পরে আমাকে ডিএনএ বার করে না, বলছে ম্যাডাম আপনি কিসের ডিএনএ, আপনি ডিএনএ তো প্রথমেই পজিটিভ। তখন আমি যে কোনোভাবে আমি ডিএনএ রিপোর্টটা সংগ্রহ করছি কোর্টের পিস্কারের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে। আমি টাকার কথাটা উল্লেখ করলাম না। টাকার বিনিময়ে আমার পিস্কার বিচারকের গোপন তথ্যই দিয়েছিল, ওই ডিএনএর অরিজিনাল ফাইলটা বিচারকের গোপন তথ্যই ছিল। ওখান থেকে উনি যেভাবেই হোক আমাকে রিপোর্টটা দিতে দেওয়ার পরে আমি বিচারকের সামনে দাঁড়ানোর পরে আমাকে বিচারক বলে যে আপনার বাচ্চা আপনার রিপোর্ট নেগেটিভ। আমি উচ্চ আদালতে যাবো, আমি যাই সেখানে বিচার পাবো না পাবো সেখানে দেখবো স্যার, যেহেতু আমার রিপোর্ট পজিটিভ। আমি ওখানে আপনার বাচ্চা যদি ওদের কাছে রাখে ভালো লাগে, একটা ভ্যান চালকের কাছে, যেহেতু বাচ্চাটা আমার ইতালির সিটিজেন, ওনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি সেলাই কাছি 10 দিন, আমি 10 দিন থেকে দৌড় পারতে এ পর্যন্ত আসছি স্যার। কিন্তু আপনি ডিএনএ রিপোর্ট আসার পরও যে নাটক করেছেন স্যার, আপনি নাটকটা দয়া করে ছেড়ে দেন স্যার, আমাকে জাবেদা দেওয়া হোক স্যার। কিন্তু তার জাবেদাও আমাকে দেয় না। জাবেদাও সে তার ফাইলের তার আলমির মেলা মাধ্যমে উকিলের মাধ্যমে সেগুলো যখন না পারি তখন আমি নিরুপায় হয়ে আমার আইনজীবী ডায়েরি বের করে আমি মোবাইলে ছবি উঠাই।
উঠানের পর আমি কম্পিউটারে নিয়ে একটা কম্পোজ করি, করার পরে আমি প্রেস ক্লাবে মানববন্ধন সাংবাদিক সম্মেলন করি, করার পরে আমি সেই পেপার পত্রিকা সেই নিউজ নিয়ে যাই আমি হাইকোর্টে মামলা করি। আমি হাইকোর্টে মামলা করলাম হলো আপনি 22 সালের নভেম্বর মাসের 12 তারিখে 14 তারিখে বিচারক শোকজ খাইতে খাওয়ার পরে বিচারক ওই নথি সহ যখন নিয়ে যায় ওখানে উনি নেগেটিভ রিপোর্ট দায়ের করছে, করার পরে ওখানে নেগেটিভ রিপোর্ট দায়ের করার পরে হাইকোর্ট তখন তলব করছে ডিএনএ অফিস, করার পরে অরিজিনাল রিপোর্ট যখন চলে আসে তখন 17 জনের নামে নোটিশ হয়েছে। হওয়ার পরে আমারই উকিল তারা হাত করে আমার মামলা তারা গোপন করে রাখে, রাখার পরে আমার উকিলটাকে বাসায় নেয়। এই যে কাটনার পাড়া রনি, বগুড়া কাটনার পাড়া রনি এই হাইকোর্টে ওই যে উকিলের কাছে আমার মামলা ইনি নিয়ে গেছে, যাওয়ার পরে উনি ওখানে এই বিচারকের সাথে আর পিপির সাথে পিপির নাম্বারটা আমার উকিল আমার থেকে নেয়, ঘর থেকে নেওয়ার পরে এদের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা খাইয়ে এই নোটিশটা গোপন করে রাখে। এই নোটিশ গোপন করে রাখে এবং আমাকে হুমকি তুমকি দেয় যে পুলিশে ধরে দিবে, হে করবে তা করবে, এই আমার উচিত। করার পর আমার বলে যে আপনার মামলা খারিজ হয়ে গেছে, তাহলে দয়া করে খারিজের কপিটা দেওয়া হোক। তখন আমাকে খারিজের কপিটাও দেয় না। পরে আমি নিরুপায় হয়ে আমি 15 দিন পরে যাই ওখান থেকে হাইকোর্টে যাই, আমি কাগজ উঠাই দেখি না আমার মামলা খারিজ হয় নাই, আমার উকিলই আমার মামলা গোপন করে রেখে দিতে, রিজেক্টেড করে রেখে দিতে। তারপর আমি ওটা নিয়ে বিএ সাহেবের কাছে যাই, বিএ সাহেব তখন ওটা দেখে বলে ম্যাডাম এটা কোথায় পেলেন? আমি কেন এটা হাইকোর্টের কাগজ না আমি উঠাইছি। তখন আমাকে বলে আপনি কি চাচ্ছেন? আমি ভাই আপনারা আমার কি দিতে চাচ্ছেন? তখন ওনারা আমাকে বলে অনেক টাকার একটা অফার দেয়, দিয়ে মামলা উঠে নিতে বলে। আমি বললাম না স্যার, আমি চাচ্ছি যে এরকম চোরদের বিচার হওয়া দরকার, কারণ যারা ডিএনএ জালিয়াতি করতে পারে, যারা একটা মায়ের বুক থেকে বাচ্চা কারেনে বিক্রি করে দিতে পারে, তাদের বিচার হওয়া দরকার। অথবা আমি টাকা নেবো না, আমি ন্যায় বিচার এবং আমি বাচ্চা এটাই চাই, আমি কোনো টাকা চাই না স্যার। বিয়ে সাহেব ওই অদার্সিট টাকা টাকাটি করছে এবং কোর্টে ওই অদার্সিটটা দেয়নি। আমি ঢাকায় যে অদার্সিট উঠেছি, উঠানোর পরে বিয়ে সাহেব যখন আমার কথা শোনাতে না পারছে, তখন বিয়ে সাহেব বলে দেখেন আপা আপনার সব পজিটিভ হয়ে আছে, যে উকিল এটা করছে সেই উকিলের কাছে আপনি যান। তখন আমি ওই উকিলের কাছে আমি যাই, যাওয়ার পরে উকিল আমার কোনো কথা শোনে না। না শোনার পরে আমি তখন তার থেকে আমার রিট ফাইলগুলো আমি কারে নিয়ে আসি। আসার পরে তার থেকে আমি উকিলের যে সার্টিফিকেট নিতে হয় সেটাই নিচ্ছি। নেওয়ার পরে আমি ইসরাত জাহানের কাছে গেছি। ইসরাত জাহান আমার মামলার গতি দেখে বলছে ম্যাডাম আপনার মামলা আমি এমনি চালাবো। আমিও এমনি জানতে পারছে, জানার পরে এই নার্সিং কি করছে ওই ইসরাত জাহানের কাছে গেছে। যাওয়ার পরে উনি তো মামলা চালাতে যায় না, উনি আমাকে রাতের বেলায় ফোন করে বলে আপা আপনার মামলা আমি চালাতে পারবো না, আপনি অন্য উকিল দেখেন বা বগুড়ার কোর্টে যান। তখন আমি নিরুপায়, আমি তখন আমার নামে নিজে রিট করি। পরে আমি অন্য উকিলের পিছনে রাখা আমি নিজে হাইকোর্টে শুনানি করি। করার পরে আমাকে বিচারকও বুঝতে আপনি বগুড়ার কোর্টে যান। তখন আমি নিরুপায় হয়ে বগুড়ার কোর্টে আমি আসি। আসার পরে বগুড়া যখন আমি আসলাম তখন আমার শাহরিয়া কবির আমার বলে যে আপনি এখানে কেন আসছেন? এখানে আপনার কোনো কাজ নাই, আপনার মামলা হাইকোর্টে খারিজ হয়ে গেছে। আমি না স্যার আমার মামলা খারিজ হয় নাই। তখন আমার বলে এখানে আপনার কোনো কাজ নেই, আপনি নিপটাবিলা যান। তখন আমি নিরুপায় নিপটাবিলা যাই, ইনাইতুল্লাহ রহিমার কোর্ট 20 নম্বর কোর্টে আমি যাই। যাওয়ার পরে উনি যখন কোর্ট মামলা নিয়ে এখানে গিয়ে পাঠিয়ে দেয় কাগজ নেওয়ার জন্য, দেখে যে আমার মামলার আদেশ হয়ে আছে কিন্তু আদেশ ছেড়ে দেয়নি। তখন আমি ওখানে ঢাকায় যাই, আমি মানববন্ধন করি। করার পরে 5 মাস পরে উনি নোটিশ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সেই নোটিশ পাওয়ার পর থেকে ডাক্তার পক্ষরা এবং আসামি পক্ষরা আমাদের গ্রামে আমার মা বোন আছে, আমি শহরে দেখি এবং আমাকে হুমকি দেয়, আমার উকিলও হুমকি দেয়, আমার মা বোনেকে ডাক্তারের বউ বোন ভাই ভাইয়েরা সবাই যেয়ে অনেক হুমকি ধুমকি দেয়।